সেনার প্রতি ভারতের প্রতি নিদর্শন আছে, মানে ভারতেকেও ইন্ডিকেশন দেওয়া আছে, শেখ হাসিনাকেও ইন্ডিকেশন দেওয়া আছে, এবং জেনারেল আজিজ সহ যে সমস্ত কুশীলবরা ভার্চুয়ালি 2008 সালের পর থেকে শেখ হাসিনাকে একটা অসাংবিধানিক এবং অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় রেখেছে এবং এখনো রাখছে বা রাখার সহযোগিতা করছে, তাদের প্রতি মেসেজ। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ডোনাল্ড লু যে এসেছিল এখানে পর্দার আড়ালে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে, যেটা প্রকাশ্যে আসে নাই। কারণ আমেরিকা যদি প্রকাশ্যে সেভাবে বক্তব্য দেয় তাহলে মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে আছে তাহলে একটা অকস্মাৎ গণবিপ্লব, গণবিস্ফোরণের মতো ঘটনা ঘটে যাবে। এবং আমি যে সোর্স, আরেকটি সোর্স থেকে খবর পেয়েছি, যেটা হলো হ্যাকিং এর বিষয়টা সত্য। আমি ধরেই নিচ্ছি যে এটা সত্য না, এটা আমি ধরে নিলাম মিথ্যা। তাহলে $7.42 বিলিয়ন আপনি আগামী 6 মাসের ভিতর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হয়ে যাবে শূন্য। তো শূন্য হলে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান। ভদ্রলোক একটু কবি সাহিত্যিক মানুষ, তা উনি সাধারণত ওনার বাচ্চাকে স্কুলে নিয়ে যায় ওনার ওয়াইফ। তা এখন ওনার ওয়াইফ যখন স্কুলে নিয়ে যায় তখন ওনার পাশের বাসার ফ্ল্যাটে এক ভদ্র মহিলার সাথে উনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যায়। তো ওনার ওয়াইফ যখন স্কুলে নিয়ে যায় বাচ্চাদেরকে, এবং বাচ্চা যত সময় পর্যন্ত স্কুলে থাকে ততক্ষণ পর্যন্ত ওয়াইফ ওখানে অপেক্ষা করে, তারপর স্কুল ছুটিয়ে গেলে আবার সে ফিরে আসে। এবং যখন ওর ওয়াইফ চলে যায় ওই সময় ওনার পাশের ফ্ল্যাটের যে ভদ্র মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত, তখন তারা একসাথে কথা বলে। হঠাৎ করে একদিন বাচ্চাকে স্কুলে দিয়ে অকস্মাৎ ওনার ওয়াইফ কোন একটা কাজে বা কোন একটা জিনিস ভুলে রেখে গিয়েছে, বাসায় রিটার্ন এসেছে। আসার পরে তখন উনি এই অবস্থায় ওনার স্বামীকে দেখতে পেয়েছেন। এটা দেখতে পাওয়ার পরে তখন ওই ভদ্র মহিলা, আমাদের যেটা বাঙালি মেয়েদের যে স্বভাবজাত যে বৈশিষ্ট্য, এটি দেখার পরে সে তার মাথাকে স্থির রাখতে পারে নাই, তার ব্রেনকে স্থির রাখতে পারে নাই। উনি মানে বাংলা ভাষায় যেভাবে গালি দেওয়া যায় সে সমস্ত অকথ্য ভাষায় তাকে গালি দেওয়া স্টার্ট করতে করতে তখন ভদ্র লোকের কিন্তু কোনো 19-20 নাই, কোনো আকার বিকার নাই, কারণ উনি তো একটু কবি সাহিত্যিক মানুষ। তো তখন উনি এই গালাগালি শোনার পরে তখন বলছে, ওগো তুমি না আমার প্রাণপণ স্ত্রী। তো তখন সে বলছে, হ্যাঁ তোর প্রাণপণ স্ত্রী। তো বলে, তোমাকে না আমি খুব ভালোবাসি, তুমি না আমাকে খুব ভালোবাসো। তো যদি তোমাকে আমি এত ভালোবাসি, তুমি যদি আমাকে এত ভালোবেসে থাকো, তাহলে তুমি আমাকে যে ভাষায় কথা বলছো, যে ভাষায় গালি দিচ্ছ, এটি কি কোনো প্রেমিক প্রেমিকার ভাষা হতে পারে? এখন ওই যে বক্তব্য হচ্ছে, মানে কৌতুকের উদ্দেশ্য হলো, অর্থটা হচ্ছে তিনি যে অনৈতিক কাজটা করছেন এইটা তার কাছে প্রায়োরিটি বিষয় না। তার প্রায়োরিটিটা বিষয় হচ্ছে যে তার বউ তাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে, তাকে বাংলা ভাষায় যে সমস্ত অশ্রাব্য গালি আছে সেই গালি দিচ্ছে, সেটাকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন। আমার প্রফেসর ফরাদ ভাই, জেনারেল আজিজ সাবেক সেনাপ্রধান, ওনার স্যাংশনের বিষয়টা যেভাবে অবজ্ঞা করে কথা বলছে, উনি ইস্যু নিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, উনি ইস্যু নিয়ে আসছেন ইব্রাহিম রাইসি, উনি ইস্যু নিয়ে আসছেন উপজেলা নির্বাচন, বা এই সমস্ত বিষয়াদি এনে এই বিষয়টাকে উনি খুব হালকা করে দেখছেন বা দেখানোর চেষ্টা করছেন। এটি ফরদ ভাই, জনগণ তো ভুল বার্তা পাবে না, জনগণের বার্তা যেটা পাবে সেটা পাবে, কিন্তু আপনার সম্পর্কে জনগণ ভুল ওই বার্তা পাবে, এবং আওয়ামী নেতাদের বা আওয়ামী লেসপেন্সারদের সম্পর্কে জনগণ একটা ভুল বার্তা পাবে। এখন আপনি আসেন, আমাকে যে প্রশ্নটা করলেন যে জেনারেল আজিজের উপর যে স্যাংশন দেওয়া হয়েছে, এই স্যাংশনের ইম্পর্টেন্সটা কি? এই স্যাংশনের ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটি আসলে ঝিকে মেরে বউকে শেখানোর মতো। এবং আপনি যদি এটা গভীর বিশ্লেষণ করেন, আমি একজন বিশ্লেষক হিসেবে দেখি এখানে তিনটি অর্থ আছে। একটি হচ্ছে এই স্যাংশনের প্রতি ভারতের প্রতি নিদর্শন আছে, মানে ভারতেকেও ইন্ডিকেশন দেওয়া আছে, শেখ হাসিনাকেও ইন্ডিকেশন দেওয়া আছে, এবং জেনারেল আজিজ সহ যে সমস্ত কুশীলবরা ভার্চুয়ালি 2008 সালের পর থেকে শেখ হাসিনাকে একটা অসাংবিধানিক এবং অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় রেখেছে এবং এখনো রাখছে বা রাখার সহযোগিতা করছে, তাদের প্রতি মেসেজ। এখন প্রশ্ন আসতে পারে, ভারতের প্রতি কি মেসেজ? ভারতের প্রতি মেসেজ হাসিনা আক্তার। আমি কিন্তু আপনার টক শোতে আমি বলেছিলাম, এর আগেও কিন্তু আমি বলেছি যে ভারত বলছি, আমেরিকা কিন্তু তার পররাষ্ট্র নীতিতে বা বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বা বাংলাদেশে তাদের যে স্বার্থ, এই স্বার্থের বিষয়ে তারা কিন্তু এক চুলো কিন্তু নড়ে নেই। বাট তারা একটা অ্যাডজাস্টমেন্টের কারণে তারা একটু সময় নিচ্ছে, কারণ অন্য দেশে যে সমস্ত স্যাংশন দিয়েছে সেটিও কিন্তু ইমিডিয়েটলি ইলেকশনের পর কিন্তু ঘটে না। বাট আলটিমেটলি তারা যেটা করে সেটা কিন্তু তারা করে ছাড়ে।
এখন আমি আপনার টকশোতে কিন্তু আমি বলেছিলাম যে ভারত বিজেপি পাওয়ারে আছে গত 10 বছর ধরে। আমার যেটা ধারণা, এটা আমি নিশ্চিত না, বাট আমি একজন বিশ্লেষক হিসেবে আমার যেটা ধারণা যে ভারতের যারা নীতি নির্ধারকদের পক্ষ থেকে আমেরিকার নীতি নির্ধারকদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে 6 মাসের গ্রেস পিরিয়ড টাইম দিতে হবে রিগার্ডিং বাংলাদেশ, কারণ 6 মাস পরে তাদের নির্বাচন। কারণ তারা তাদেরকে বলেছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সকল দেশ হাতছাড়া হয়ে গেছে। এখন যদি আমার বাংলাদেশ হাতছাড়া হয়ে যায়, তাহলে আমার বাংলাদেশের সাথে 11টা রাজ্য সরাসরি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি জড়িত। উত্তরে সিকিম, পূর্বে 7টা রাজ্য, পশ্চিমে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তাহলে যদি বাংলাদেশ হাতছাড়া হয়ে যায়, তাহলে আমার আগামী 6 মাস পরে ইলেকশনে ক্ষমতায় আসার সম্ভাবনা কম। তো আমাকে 6 মাসের গ্রেস পিরিয়ড দিতে হবে। এটা কিন্তু আপনার টকশোতে আমি বলেছি, অন্য টকশোতে কিন্তু আমি বলেছিলাম। এখন যদি এটা হয় 1 তারিখে ভারতের নির্বাচনের শেষ ধাপ, এবং এখন যে জরিপ যেটা বলছে বিজেপি ধারণা করেছিল তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করেছে, হিন্দুত্ববাদ দিয়ে তারা 400 আসন পাবে। এখন তারা সুর নামিয়ে বলেছে 300 আসন। এখন যেটা জরিপ বলছে যে 200 প্লাস মাইনাস হতে পারে। সর্বশেষ যে জরিপ তাতে বলা হচ্ছে 220টা আসন পেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে 220টা আসন যদি পায় সরকার গঠন করতে গেলে তাদেরকে 272টা আসন পেতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পাকিস্তানের পুনরাবৃত্তি হতে পারে। ইমরান খান 103টা আসন পেয়েও 3টা আসন এবং হাইয়েস্ট নাম্বার অফ সিট পেয়েও কিন্তু সরকার গঠন করতে পারে নাই, কারণ বিরোধী দল একজোট হয়ে গিয়েছে। এবং ভারতে যদি একই অবস্থা ঘটে যে ভারতে অলরেডি ইন্ডিয়া জোট নামে একটা জোট গঠন করা হয়েছে, তাহলে তারা যদি 220টা আসন পায়, তাহলে সেই ক্ষেত্রে বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা কম, যদি কিনা অকস্মাৎ যদি কোনো অন্যরকম ঘটনা না ঘটে। এখন আপনি আসেন, এই যে এখন যে ভারতের যে 6 মাস চেয়ে নেওয়া, আগামী জুনের 15 তারিখ নাগাদ একটা সরকার গঠন হবে, যেটা বিজেপি ক্ষমতায় নাও আসতে পারে। যদিও আসে তাহলে সেটি হবে একটা দুর্বল সরকার, অন্য অনেকগুলো দলের সমর্থন নিয়ে তাকে ক্ষমতায় আসতে হবে। আর এটি হচ্ছে ভারতের প্রতি যে মেসেজ, যে তুমি আমার কাছে 6 মাস সময় চেয়েছিলে, তোমাকে আমি 6 মাস সময় দিয়েছি। এখন আপনারা দেখেন গত 1 সপ্তাহ আগে ডোনাল্ড লু আসলেন কি ডোনাল্ড লু এসে উনি স্বচক্ষে এবং সশরীরে এসে উনি দেখলেন বাংলাদেশের জনগণের পালস, উনি এসে দেখলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা, উনি এসে দেখলেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের নির্বাচনের অবস্থা। এবং এখন যেটা বাংলাদেশ ব্যাংকের যে অবস্থা, তাতে সরকারের ভাষ্য অনুসারে $13.22 বিলিয়ন আছে সরকারের ভাষ্য, এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের যে বক্তব্য তাতে $5.8 বিলিয়ন আরো ডিউজ আছে। সেই ক্ষেত্রে যদি $5.8 বিলিয়ন তো দেওয়া লাগবে, এটা যদি ডিউজ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার আছে $7.42 বিলিয়ন। এবং আমি যে আরেকটি সোর্স থেকে খবর পেয়েছি, যেটা হলো হ্যাকিং এর বিষয়টা সত্য। আমি ধরেই নিচ্ছি যে এটা সত্য না, এটা আমি ধরে নিলাম মিথ্যা। তাহলে $7.42 বিলিয়ন আপনি আগামী 6 মাসের ভিতর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হয়ে যাবে শূন্য। তো শূন্য হলে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান। সেই ক্ষেত্রে ভারত বলছি আমেরিকা যে সমস্ত দেশে মাঝে মাঝে তারা নীতি বদলায়, এবং আমেরিকার ইলেকশনের আগে যে অবস্থাটা ছিল, এখন কিন্তু ইলেকশনের পরে এই অবস্থা নাই। আমেরিকাও ভালো করে বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ইলেকশনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন, সেনা অভ্যুত্থান, জুডিশিয়াল অভ্যুত্থান, রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান 4টি বন্ধ করে দিয়েছে। এখন অর্থনৈতিক অভ্যুত্থান শেখ হাসিনা সামাল দেওয়া তার জন্য খুব ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে যদি জনগণের আন্দোলনে যদি সে ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাহলে আমেরিকা বাংলাদেশের জনগণের সমর্থনটা পাবে না। এটি একটা ইস্যু। এই কারণে আমেরিকা শেখ হাসিনাকেও একটা মেসেজ দিয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ডোনাল্ড লু যে এসেছিল, এখানে পর্দার আড়ালে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে, যেটা প্রকাশ্যে আসে নাই। কারণ আমেরিকা যদি প্রকাশ্যে সেভাবে বক্তব্য দেয়, তাহলে মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে আছে, তাহলে একটা অকস্মাৎ গণবিপ্লব, গণবিস্ফোরণের মতো ঘটনা ঘটে যাবে। এবং আমেরিকা গত 5 বছর ধরে, বিশেষ করে 2018 সালের পর থেকে, আমেরিকা শেখ হাসিনাকে অ্যামিকেবল সলিউশনের জন্য বারবার তাকে সময় দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। এই জেনারেল আজিজের এই স্যাংশনকে দিয়ে শেখ হাসিনাকে একটা মেসেজ দেওয়া যে আপনি যদি এখনো অ্যামিকেবল সলিউশনে না যান, তাহলে বিশ্বের স্বৈর শাসকরা যে করুণ পরিণতিতে ক্ষমতাচ্যুত হয়েছে, আপনাকে কিন্তু ওই পরিণতি বরণ করতে হতে পারে।